বিভিন্ন জায়গার ছবি তুলে ধরলেন। তবে এই মুহূর্তে আমি আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি অতিথি রয়েছেন আবহাওয়াবিদ রামকৃষ্ণ দত্ত, তার কাছে আসবো। রামকৃষ্ণবাবু, মানে ঝোড়ো হাওয়া বা বলুন বৃষ্টি তার পূর্বাভাস আগে থেকে ছিল, কিন্তু হঠাৎ এরকম আবহাওয়ার পরিবর্তন, কলকাতায় 88 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, পাশাপাশি দমদম থেকেও যে খবর যে 74 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কিভাবে ব্যাখ্যা করবেন? এর কারণটা কি? এর কারণ হিসাবে বলতে গেলে যে কিছুটা তো অ্যাবনর্মালিটি আছেই, আর যেটা আমরা র্যাডার পিকচার সবসময় ফলো করি সেটাতেও আজকে একেবারেই অ্যাবনর্মাল ফিল হয়েছে। সাধারণত থান্ডারস্টর্ম হলে পরে একটি বিক্ষিপ্ত জায়গায় হয়। এগুলো অবশ্য ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের টার্ম। একটা হচ্ছে থান্ডারস্টর্ম, একটা হচ্ছে স্কোয়াল, আর একটা হচ্ছে স্কোয়াল লাইন। আজকে যেটা হয়েছে থান্ডারস্টর্ম, যেটাকে আমরা বলি ওই কালবৈশাখীর মতন। তারপরে হচ্ছে স্কোয়াল লাইন। স্কোয়াল লাইন হতে গেলে অন্তত উইন্ড স্পিড 60 কিলোমিটার/আওয়ার, আর স্টে হতে হবে, মানে উইন্ড স্পিডের স্টে 1 মিনিট হতে হবে। তো আজকে সেটাকেও ক্রস করে গেছে, যে সেটাকে এর পরের স্টেজ হচ্ছে স্কোয়াল লাইন। মানে এই রকম স্কোয়াল যদি এমন একটা রিজিয়নে হয় যে 60 কিলোমিটার থেকে, মানে লম্বায় 60 কিলোমিটার, চওড়ায় 10 কিলোমিটার, এই রকম রিজিয়নে হলে পরে তখন তাকে বলে স্কোয়াল লাইন। আর আজকের ঘটনাটা ঘটেছে একদম অ্যাবনর্মাল। প্রায় বে অফ বেঙ্গলের, মানে খড়গপুর থেকে শুরু করে রায়গঞ্জ পর্যন্ত এরিয়া, একটা বিশাল 600 কিলোমিটার এরিয়াতে এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিস রয়েছে। যে কারণে রিপোর্ট আসছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও এই থান্ডারস্টর্ম ফিল করা গেছে। এটাকে ওই WMO ল্যাঙ্গুয়েজে স্কোয়াল লাইন বলতে হবে, এবং বলতে বাধ্য হচ্ছি যে এটা ব্যাপক, যেটা WMOর ডেফিনেশনেরও বাইরে। WMO ডেফিনেশন অনুযায়ী ছিল 60 কিলোমিটার/10 কিলোমিটার। এটা অন্তত 600 কিলোমিটার/30 কিলোমিটার। আর অন্তত প্রত্যেক জায়গাতেই সুইপ করতে করতে এসছে, অবশ্যই কালবৈশাখীর মতন, কিন্তু এত ব্যাপকভাবে সুইপ করতে করতে এসছে যেটা এভিয়েশনের ক্ষেত্রে ভয়ানক হ্যাজার্ডাস। মানে আমি ধরছি, যদি দিল্লি থেকে কোনো প্লেন আসে, ও কিন্তু আর বেরোনোর রাস্তা পাবে না, তাকে ফিরে যেতেই হবে, কেননা 600 কিলোমিটার লেফট অ্যান্ড রাইট করে ও কুল পাবে না, যাকে বলে। একদম রামকৃষ্ণবাবু যেটা বলছেন যে ব্যাপক প্রভাব পড়েছে, এর আঁচ আগে থেকে পাওয়া যায়নি, অর্থাৎ সেরকম পূর্বাভাস ছিল না, কিন্তু তার ফলে যা হলো যে বিভিন্ন জায়গায় যেভাবে গাছ ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় সে কারণে বিপত্তির সৃষ্টি হয়েছিল। আমি চলে যাবো, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ গোপীনাথ ভান্ডারী। গোপীনাথ বাবু, বিভিন্ন জায়গায় যে বড় বড় গাছগুলো ভেঙে পড়ছে, এই বড় বড় গাছগুলোকে আলাদাভাবে কি কোনো রকম ভাবে সুরক্ষা রাখার ব্যবস্থা করা যেতে পারে? সে জায়গায় আলাদা কোনো প্রিকশন নেওয়া যেতে পারে? নিশ্চয়ই প্রিকশন আমাদের নেওয়া উচিত, কিন্তু আমরা সব কিছু নিজেদের অবজারভেশনের মধ্যে রাখি না। মানে প্রত্যেকটা অথরিটির কিছু কিছু লোকের কিছু কিছু দায়িত্ব আছে, তো সেই জায়গাগুলো আমরা ঠিক ওইভাবে যে সবসময় দেখে রাখবো, সেই জিনিসটা ঘটে না। এবার আমি যদি বলি যে 100 ভাগ গাছ তো কলকাতায় পড়ে যায়নি, তার মানে ওই যে গাছগুলো পড়ে গেছে, যেখানেই হোক, যে লোকেশনেই হোক, ওই গাছগুলো কোনো না কোনোভাবে দুর্বল হয়ে গেছিলো। হ্যাঁ, এটা একটা সেন্টিমেন্ট আছে, পুরনো গাছ মানেই সেই ইতিহাস বহন করছে, কিন্তু সেই ইতিহাসটাকে ধরে রাখার জন্য তাকে তো যত্ন করতে হবে। তো আমরা সেই কাজগুলো করি না। কনসার্ন অথরিটি সেই কাজগুলো করলে পরে হয়তো গাছটা ভেঙে পড়তো না, তাকে মানে একটা সাপোর্ট দেওয়া। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে বেদি করা থাকে, সেটা হাইটটা কীভাবে ঠিক হবে, সেখানেও বোধহয় ইঞ্জিনিয়ারিং কিছু ক্যালকুলেশন আছে, সেগুলো করে রাখা যেতে পারতো, আই থিঙ্ক। এবং কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখছি ভেতরটা পুরো ফোপড়া। তো এইটা তো আমাদের অবজারভেশনের মাধ্যমে এগুলো ঠিকঠাক দেখলে পরে আমরা হয়তো কিছুটা, হ্যাঁ সবটা নয়, হয়তো কিছুটা হয়তো বাজাতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।